অনুষ্ঠানটি নিবেদন করছেন এমআর হসপিটাল, বালিশা, বীরা, উত্তর 24 পরগনা এবং সারদা মাল্টি স্পেশালিটি হসপিটাল, রয়্যাল পার্ক, ব্যারাকপুর। নমস্কার, সময় কলকাতার বিশেষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্ক। আরজিকর কাণ্ড নিয়ে গোটা দেশ উত্তাল। প্রতিদিন মোমবাতি মিছিল এবং যা কলকাতা শহরকে সত্যি একটা মনে হচ্ছে যেন মিছিলের শহর কলকাতাকে বলা হয়, সেই মিছিলের শহরে পরিণত হয়েছে কলকাতা। সেই কাণ্ড নিয়ে এখন সুপ্রিম কোর্টে আমরা যে অনুষ্ঠানটা করছি, তখন সুপ্রিম কোর্টে হিয়ারিং চলছে। সেই হিয়ারিংয়ের দিকে তো আমাদের চোখ রয়েছেই, কিন্তু যে প্রশ্নটা বারবার করে উঠছে সেটা হচ্ছে মহিলা সুরক্ষা এবং মহিলা সচেতনতা নিয়ে। যে এই শহরে যে মেয়েরা রাতের বেলায় কাজ করতে যায় বা ধরুন কোনো কাজ সেরে রাত্রিবেলা বাড়িতে ফেরে, তারা কতটা নিরাপদ, আদৌ কি এটা তারা নিরাপদ? এই সচেতনতা নিয়েই কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে এরকম একটা অনুষ্ঠান করা উচিত, যে আরো একটা যে সামাজিক ব্যাধি আমাদের সমাজে রয়েছে সেটা হচ্ছে পাচার, অর্থাৎ ট্রাফিকিং। মানে সেটা নারী পাচার হতে পারে, শিশু পাচার হতে পারে, বা অর্গ্যান পাচার হতে পারে। মানব দেহের বিভিন্ন শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সেগুলোকেও কিন্তু চড়া দামে বিক্রি করা যায় বিদেশের বাজারে। এবং এই পুরো বিষয়গুলো নিয়ে আমরা এই অনুষ্ঠান করছি এবং আমরা আমাদের সঙ্গে আজকে পেয়ে গেছি বারাসাত উন্নয়ন প্রস্তুতি নামক একটি সংগঠনকে, একটি বেসরকারি সংগঠন। তারা কিন্তু দীর্ঘ প্রায় 30 বছর ধরে কি করে এই পাচার রোধ করা যায় এবং যে সমস্ত মানুষকে সেখান থেকে উদ্ধার হচ্ছে তাদেরকে কি করে পুনর্বাসনের ব্যবস্থা করা যায়, সেই কাজ তারা করে যাচ্ছেন। আমরা আমাদের স্টুডিওতে এই মুহূর্তে পেয়ে গেছি যিনি সংস্থা, এই বারাসাত উন্নয়ন প্রস্তুতি যে সংস্থাটি রয়েছে তার যিনি ডিরেক্টর অর্থাৎ পরিচালক রঞ্জিত কুমার দত্ত। আমাদের সঙ্গে রয়েছেন 3 ইউথ লিডার, অর্থাৎ যারা ফিল্ডে নেমে এই কাজটা করছে। অর্থাৎ আমি একটু আমার বাসাইড থেকে আমি একটু পরিচয় করিয়ে দেব। দেবায়নী কয়াল রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে রয়েছেন তিথি দাস এবং আমাদের সঙ্গে রয়েছেন বিক্রম দাস। এবং আমাদের সঙ্গে আমরা এই 4 জনকে পেয়ে গেছি। আমরা সবিস্তারে আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। আমি প্রথমেই একটু যাব রঞ্জিত বাবুর কাছে। রঞ্জিত বাবু, একটু আপনাদের এই সংগঠনটা কবে তৈরি হলো, কেন তৈরি হলো, কি ভেবে তৈরি করলেন আপনারা, এটা যদি একটু দর্শকদেরকে বলেন। আমাদের সংগঠন বারাসাত উন্নয়ন প্রস্তুতি 1993 সালের 24শে ডিসেম্বর আমরা নিবন্ধন পাই। সুতরাং সেই দিনটাকেই আমরা আমাদের প্রতিষ্ঠা দিবস ধরি। এটা ধরলে প্রায় 30 বছরের মতো আমাদের সংগঠনের বয়স। আমরা 3টি উদ্দেশ্য নিয়ে এই সংগঠনটি তৈরি করি। একটি হচ্ছে শিশুদের অধিকার প্রতিষ্ঠা করা, মহিলাদের ক্ষমতায়ন করা এবং পরিবেশ সংরক্ষণ করা। এই কাজগুলো করতে গিয়ে, শিশু অধিকার রক্ষার কাজটা করতে গিয়ে আমরা ভীষণভাবে লক্ষ্য করি যে বিভিন্নভাবে শিশুদের অধিকার বিঘ্নিত হচ্ছে। সে বাল্যবিবাহ হচ্ছে, শিশুরা অ্যাবিউজ হচ্ছে, শিশুদের ড্রপ আউট হচ্ছে, এরকম বিভিন্ন। কিন্তু আমাদের উত্তর 24 পরগনায় বা আমাদের পশ্চিমবাংলার বেশ কয়েকটি জেলায় এটা বিশালভাবে পাচার একটা বড় সমস্যা। এটাই আমি বলতে যাচ্ছিলাম যে উত্তর 24 পরগনাতে ধরুন যেটা হয়েছে, যত দিন যাচ্ছে এরকম প্রচুর ঘটনা সামনে আসছে। এই যে অ্যাক্টিভিটি গুলো বাড়ছে, কি মনে হচ্ছে আপনার? প্রথম কথা হচ্ছে যে পাচারের একটা বড় হচ্ছে যে পরিবারের সন্তান সংখ্যা বেশি, সেটা একটা কারণ। যে পরিবারে বাবা নেই বা বাবা বাইরে থাকে, মানে মা সবটা নিয়ন্ত্রণ করতে পারেন না, এই ধরনের পরিবারগুলো থেকেই পাচারটা বেশি হয়। বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় পাচারগুলো হয়। কখনো প্রেমের নাম করে নিয়ে যায়, কখনো বম্বে চলে গেলে, গোয়া চলে গেলে অনেক বড় চাকরি পাবে, বাবা মাকে হেল্প করতে পারবে, এই সমস্ত কথা বলে পাচার হয়। অর্থাৎ বিভিন্ন কায়দায় পাচার করা হয়। আমাদের এই
2006 সাল থেকে আমরা পাচার নিয়ে কাজ করছি। কাজ করতে গিয়ে আমরা বুঝেছি যে আমাদের একার পক্ষে এটা সম্ভব নয়। সুতরাং আমরা উত্তর 24 পরগনায় আরো 7টা অর্গানের সঙ্গে মিলে আমরা একটা নেটওয়ার্ক গঠন করেছি, প্যাট বলে। এই নেটওয়ার্কের মাধ্যমে আমরা এখন প্রায় 18টা ব্লকে আমরা এই কাজটা করি। এই কাজটা করতে গিয়ে কি কাজ আপনারা করেন, মানে এই কাজটা করতে গিয়ে আমরা 2 ধরনের কাজ করি। একটা হচ্ছে যাতে পাচার না হয় প্রতিরোধ করার কাজটা করি, আরটা হচ্ছে পাচার হয়ে গেলে তাদেরকে ফিরিয়ে নিয়ে এসে পুনর্বাসিত করার কাজটা করি। মানে এই যে আপনি বলছেন যে পাচার যাতে না হয় সেই প্রতিরোধের কাজটা আপনারা করেন, যদি একটু আপনাদের মোডাস অপারেন্ডিটা বলেন যে আপনারা কিভাবে বিষয়টাকে পুরো অর্গানাইজ করেন। যে আমরা পঞ্চায়েত লেভেলে, গ্রাম পর্যায়ে যে ছেলে মেয়েরা আছে, আপনি দেখছেন আমাদের সঙ্গে আজকে যারা আছে 3 জন, ওরা ইয়ুথ লিডার। ওরা মূলত যাতে গ্রাম থেকে পাচার না হয়, এটাকে আমরা বলি সেফটি নেট বিল্ড আপ করা। অর্থাৎ কোনো নতুন একটা লোক গ্রামে ঢুকলে ওদের কাছে খবর এসে যাবে যে বিভিন্ন ইস্যু দিয়ে তো পাচার করা হয়, সুতরাং ওরা খবর পেয়ে যাবে যাতে প্রতিরোধ করা যায়। এই কাজটা ওরা ভীষণভাবে করে। সুতরাং এইটা কাজটা করতে গেলে যে কাজটা দরকার সেটা হচ্ছে যে গভর্নমেন্টের যে প্রতিরোধ আছে, বিএলসিপিসি যে সংগঠনগুলো আছে, সেই সংগঠনগুলোকে জোরদার করা, তারা যাতে নিয়মিত কাজ করে সেই কাজটা ওরা করে। ওরা নিজেরা স্কুল কলেজে পড়ে, সুতরাং সেই স্কুল কলেজে যাতে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা যায়, যাতে অন্যদের কাছে এই পাচারের অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করা যায় এবং তাদেরকে মানে তৈরি করা যায় যে কোন কোন ইস্যু নিয়ে পাচারগুলো হয় এবং তাহলে কিভাবে প্রতিরোধ করা যায়। আর একটা বড় দায়িত্ব হচ্ছে, আসলে পাচার প্রতিরোধের একটা বড় দায়িত্ব হচ্ছে পুলিশের, আমাদের প্রশাসনের। সুতরাং প্রশাসনের সঙ্গে আমাদেরকে নিয়মিত কাজ করতে হয়, সেটাও আমাদেরকে সহযোগিতা করে। কখনো কখনো খুব ভালো অফিসার থাকে যাদের কাছ থেকে আমরা ভালো সহযোগিতা পাই, কখনো কখনো খুব ভালো অফিসার থাকে না, তখন দেখা গেল যে ঠিক মতন সহযোগিতা পাই না। কিন্তু তার মধ্যে দিয়ে এগোতে হবে, কারণ আগেই যেটা আপনাকে বলেছি যে 2টো ইস্যুতে কাজ করি। একটা হচ্ছে পাচার হয়ে গেলে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা, নিয়ে এসে তাদেরকে প্রতিষ্ঠিত করা। আর একটা হচ্ছে যাতে পাচার না হয়। পরিবারের মধ্যে প্রতিষ্ঠিত করতে গেলে, কারণ গভর্নমেন্টের আগে প্রোগ্রাম ছিল যে তাদেরকে ফিরিয়ে নিয়ে এসে কোনো হোমে রাখা, তাদের সেখানে কোনো একটা ট্রেনিং করে দেওয়া। কিন্তু আমরা অভিজ্ঞতা দিয়ে বুঝেছি যে কমিউনিটি বেস রিহ্যাবিলিটেশন ছাড়া তাদের নিজেদের পরিবারের মধ্যে, নিজেদের পরিবেশের মধ্যে যদি তাদেরকে মানে না প্রতিষ্ঠিত করা যায়, তাহলে প্রকৃতপক্ষে তারা প্রতিষ্ঠিত হতে পারে না। সেই জন্যে যারা পাচার থেকে ফিরে আসে, আমরা তাদের সঙ্গে আলাপ করে দেখেছি প্রায় 10 থেকে 12টা প্রবলেম তারা ফেস করে। তারা যেমন শারীরিক সমস্যা ফেস করে, তারা মেন্টাল প্রবলেম ফেস করে, তাদের ঘর নেই, বাথরুম নেই, কাজ নেই, মানে যে বন্ধুদের সঙ্গে একসময় পড়তো বা মিশতো, যেহেতু পাচার হয়ে গেছে তখন বলতো যে ওই মেয়েটা হারিয়ে যায়। সুতরাং মানে ভীষণ লজ্জা ঘৃণার মধ্যে দিয়ে তাকে জীবনযাপন করতে হয়। সুতরাং সে যাতে মানে বলতে পারে যে আমার নিজের ইচ্ছাতে আমি পাচার হইনি, সমাজের মানে দুর্বলতার কারণে আমি পাচার হয়েছি, সুতরাং আমাকে কেন তোমরা ঘৃণা করছো, সুতরাং আমাকে কেন মানুষ হিসাবে গ্রহণ করছো না। এই কাজটা আমরা করি। এই কাজটা দীর্ঘদিন ধরে করছি। আগেই বলছিলাম যে অনেকদিন ধরে করছি। প্রায় 400-500 মেয়েকে আমরা ফিরিয়ে আনতে পেরেছি এবং তাদেরকে অনেককে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। তাদেরকে আবার ফের স্কুলে ভর্তি করতে পেরেছি, পাস করেছে, কেউ কেউ কাজও পেয়েছে। এই কাজটা করি। কাজটা খুব কঠিন, কিন্তু এই কঠিন কাজটা আমাদেরকে করতে হয় এবং এই কাজটা করতে গেলে যেটা দরকার হয় সেটা হচ্ছে যে ওই কমিউনিটির মধ্যে তাদেরকে পুনঃপ্রতিষ্ঠিত করা। একদমই আমরা আলোচনা করব এই যে পাচার, এটা এতটাই একটা সংবেদনশীল একটা বিষয় যেটা নিয়ে কিন্তু অলরেডি যে ইউনাইটেড নেশন তারাও কিন্তু খুব চিন্তিত এবং
জানিয়ে রাখি যে 2003 সালে ইউনাইটেড নেশনের যে প্যালারমো ট্রাফিকিং যে প্রোটোকল, অর্থাৎ কিভাবে পাচার রোখা যায়, সেটা নিয়ে কিন্তু তারাও যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন। এবং আমি একটুখানি এবার ইউথ লিডারদের কথা আসবো, যে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টুডিওতে রয়েছেন একদম অল্প বয়সের কিছু ছেলে মেয়ে, যারা কিন্তু এই যে পাচার কিভাবে রোখা যায় বা বলা যায় একদম গ্রাউন্ড জিরো থেকে, আমরা যেরকম গ্রাউন্ড জিরো থেকে বিভিন্ন খবর তুলে আনি, এনে আপনাদের সামনে পরিবেশন করি, এরাও ঠিক একদম গ্রাউন্ড জিরোতে নেমে গিয়ে তারা কিন্তু এরকম যে পাচার যখন তারা খবর পায়, এই পাচারগুলো তারা রোখার চেষ্টা করে, বা কোনো মানুষের যদি পাচার হয়ে গিয়ে থাকে সেখান থেকে তাদেরকে ফিরিয়ে আনার পরে তারা কিভাবে সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে তার ব্যবস্থা এরা করে। আমি একটুখানি প্রথমে যাব হচ্ছে দেবায়নী কয়ালের কাছে। আমি দেবায়নীকে একটা প্রশ্ন করব যে কি অভিজ্ঞতা, মানে আপনি কতদিন ধরে এই সংস্থাটার সঙ্গে যুক্ত রয়েছেন? তো একটু অভিজ্ঞতার কথা যদি বলেন, যে কিভাবে আপনারা কাজ করতে গিয়ে কোনো যদি এরকম কোনো অভিজ্ঞতা রয়েছে যেখানে মানে এরকম আপনি একজনকে মিট করছেন যিনি পাচার হয়ে গেছেন, বা এরকম কিছু ঘটনা ঘটেছে? না, ঠিক আমি যে জায়গাটাতে থাকছি সেই জায়গাতে বিগত আমি 5 বছর যে কাজটা করছি, তখন কাউকে দেখিনি মানে আমার এরিয়াটাতে, কিন্তু আশেপাশে এলাকাগুলোতে এরকম অনেক ধরনের কাজ হয়েছে যে পাচার হয়ে গেছে। তাদেরকে বাড়িতে গিয়ে তাদের সাথে কথা বলা, তার ফ্যামিলির সাথে যে পুরো বিষয়টা তার জেনে নেওয়া যে কি হয়েছিল তার সাথে। তো তারপরে তাকে ফ্যামিলির যে মেম্বার্স রয়েছে তাদেরকে সঙ্গে করে অনেকে পুলিশ স্টেশন যেতে ভয় পায়, যে কি হবে না হবে সেটা যদি যখন ভয় পায়, তাদের সঙ্গে করে নিয়ে পুলিশ স্টেশনে গিয়ে আগে কমপ্লেন মানে এফআইআর করা বা ডায়েরি করা, তারপরে তাদের সাথে যে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হয় সেগুলো তাদেরকে জানানো, তারপরে সেটা পুলিশি মানে প্রশাসনের সাহায্য নিয়ে আমরা কাজটা করি। তারপর আমাদের সিনিয়র যে দাদারা রয়েছে আমাদের এনজিওতে, সেই দাদাদের সাথেও আমরা কথা বলি, তারপরে বাকিটা তারাই দেখায়। মানে কি মনে হয় একজন মানে আপনি ধরুন অনেক, আপনি বলছেন যে আমি ইউথ লিডার বা অনেকের সঙ্গে আপনাদের ইন্টারাকশন করতে হয় যারা এরকম ঘটনার মধ্য দিয়ে গিয়েছেন, তো সেখানে দাঁড়িয়ে আপনার অভিজ্ঞতাটা কিরকম 5-5.5 বছরে? আমরা যে কাজটা করছি, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা সেফটি নেটটাকে তৈরি করি। যে একটা গ্রাম যদি আমি মনে করি যে একটা এক্সপায়ার হচ্ছে একটা গ্রাম এরিয়া, তো আমরা কাজ করি কি আমাদের কাজটা যদি না হয় আমরা কাজটা হাতে দিতে পারি। ঠিক আছে, বলি আমরা প্রত্যেকটা এক্সপায়ারের কোণা থেকে কিভাবে, মানে আমি এখানে আপনাকে একটু ইন্টারাপ্ট করবো, যে কিভাবে এই কাজটা হয় যে মানে যাতে এটাকে রুখিয়ে দেওয়া যায়? আমরা ফার্স্ট আমি যদি মনে করি যে একটা এক্সপায়ার হচ্ছে একটা গ্রাম, তো আমি এক্সপায়ারের প্রত্যেকটা কোণা থেকে যদি একজন করে এনে আমরা যদি কাজটা করি, আমরা তাদেরকে আমরা বোঝাতে পারি এই কারণের জন্য আমাদের কাজটা হচ্ছে, তাহলে সেই জিনিসটা হবে কি সে তার আগে থেকে সচেতন হয়ে গেল। যেমন এখন যে ফেসবুক চলছে, যেটা একদম অনলাইন যেটা চলছে, তো অনলাইনে কেউ কিছু একটা মিষ্টি কোনো কথা বলে দিল, আমরাও সেটাতে খুশি হয়ে গিয়ে বই পরে হয়তো তার সাথে চলে গেলাম, কিন্তু পরে জানা যাচ্ছে যে ছেলেটা বা মেয়েটা সে কোনো একটা পাচারকারী র্যাকেটের সাথে যুক্ত রয়েছে, তখন কি হবে তার ফলে আমরা পাচার হয়ে যাচ্ছি। তো এই জিনিসগুলো আমরা যদি তাদেরকে অ্যাওয়ারনেস মানে আগে থেকে যাতে বলে দিতে পারি যে এটা কিন্তু সচেতন থাকে, মানুষকে বিশ্বাস করো কিন্তু অন্ধের মতন না। এবার আমি একটু বিক্রমের কাছে যাব। বিক্রমের কাছে আমার যেটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে যে বর্তমানে এত মানে সোশ্যাল নেটওয়ার্কিং এবং যত এগুলো বেড়েছে তত কিন্তু ক্রাইম বেড়েছে, বিভিন্নভাবে ক্রাইমের ভাগ এসছে। মানে আমি বলতে চাইছি যারা ক্রিমিনাল মাইন্ডেড তারা নিজেদের অনেকভাবে পরিণত করেছে, অনেক কিছুর সঙ্গে ইউজ টু করেছে, কোনো হোয়াটসঅ্যাপ, কোনো ফেসবুক সঙ্গে একটা মেয়ের সঙ্গে কথা বলা, বা তাকে মানে আমি বলবো ম্যানুপুলেট করা, সেখান থেকে তাকে পাচার করা, এই পুরো বিষয়টাকে মানে কিভাবে কি মনে হচ্ছে যে যত এরকম ডিজিটাল দুনিয়ায় আমরা পা রেখেছি তত কি এই ধরনের ঘটনাগুলো বাড়ছে? অবশ্যই এই ঘটনাটা বাড়ছে, কারণ আমাদের সোশ্যাল মিডিয়ার এখন এতটা অ্যাক্টিভ হয়ে গেছে মানুষজন সারাদিন অনলাইনে পড়ে থাকে, কিন্তু এই যে ফেসবুকটা মেন, আমাদের মেসেঞ্জারে ছেলেরা এসএমএস করছে, মেয়েরা পড়তে যাচ্ছে, এটা স্বাভাবিক। এবার ছেলেদের ক্ষেত্রে হয় কারণবশত আমাদের যেটা হচ্ছে যে অনলাইনে যে রিলেশনশিপ বলে ওটা একদম আমরা বিশ্বাস করা উচিত না, কারণ যার ফলে আমাদের 1 বছর 2 বছর কথা বলে ভালো হবে, কারণ ফেস টু ফেস তো আমরা তাদেরকে ভিডিও কলে দেখাই, আমাদের অন্য ছবিতে দেখাতে চাই, কিন্তু আমাদের করা উচিত কি এটা সচেতন হওয়া একদম খুব দরকার। কিভাবে সচেতনতা কিভাবে আসতে পারে? আমাদের
মিডিয়াটা আমাদের ভালোভাবে করতে হবে, যে আমরা মানুষটাকে সাথে কথা বলছি অনলাইনে, সেই মানুষটা কেমন তার বিষয়টা জানতে হবে, কারণ আমরা তো তার বিষয়ে জানি না যে মানুষটা কিভাবে কথা বলছে, কারণ আমরা তার সরাসরি কোনো ভয়েস শুনতে পাচ্ছি না। সে কি করছে, SMS করছে, SMS এর মাধ্যমে আমাদেরকে করছে, কাজের মাধ্যমে নিয়ে যাচ্ছে। কারণ আমরা রিলেশন যাবো একটু ভেবে দেখি যে ছেলেটা কেমন হয় অনলাইনে, মানে আরো খোঁজ খবর নিতে হবে সেই ছেলেটা সম্পর্কে, তারপরে আমার কমিট করা উচিত। আমরা 1 বছর 2 বছর কথা বলে কিন্তু আমরা বুঝতে পারছি হ্যাঁ ছেলেটা ভালোভাবে কথা বলছে। এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে হয়, মেয়েরা ছেলেদেরকেও পটায় ফেসবুকে, যেটা আমরা বাংলা ভাষায় বলি। কিন্তু আমাদের উচিত যে এটা খুব মানে 1 বছর 2 বছর কথা বলে কিছু না, তুমি ভালোভাবে কথা বলো। মানুষ চিনতে কিন্তু 1 মাস সময় লাগে। এবং এই টানটা এতটাই, আমরা মাঝে মাঝে খবর করতে গিয়ে আমাদের খবর করতে হয় কোনো একটি মেয়ে পাকিস্তান থেকে চলে আসছে ভারতে, হ্যাঁ মানে আর বাকি তো অনেক দেশ থেকে তারা সেই প্রেমের টানে তারা চলে আসছে। এমন একটা দেখো এটা চলতে থাকবে। এবং আমি একটুখানি এবার তিথির কাছে যাবো। তিথি, আমি যে প্রশ্নটা করতে চাইছি সেটা হচ্ছে যে এইরকম যে ট্রাফিকিং যে র্যাকেট গুলোর আমরা সচরাচর আমরা খবরে দেখি বা বিভিন্ন খবর পাই, সেখানে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে কোনো না কোনো মহিলারা জড়িত থাকে। আপনি নিজেও একজন মেয়ে, তো এখানে দাঁড়িয়ে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, যে মানে মেয়েদের এই জড়িত থাকার বিষয়টা? হ্যাঁ, তো মেয়েদের এই জড়িত থাকার বিষয়টা, হ্যাঁ এটাই ম্যাক্সিমাম আমরাও যখন কেসগুলো সলভ করতে গেছি বা আমাদের কাছেও যখন কেসগুলো এসছে, তখন আমরাও কিন্তু সেই ম্যাক্সিমাম কোনো মেয়েকেই দেখেছি যে কোনো মেয়ে নিয়ে গেছে কাজের লোক দেখিয়ে বা হচ্ছে কোনো জায়গায় পড়াশোনার লোক দেখিয়ে। তো এই যে বিষয়গুলো হয়, আমরা সবার আগে ভালোভাবে মিশি কিন্তু একটা ছেলের থেকে একটা মেয়ে আছে, এবং আমাদের স্কুল থেকে বা কলেজ থেকে বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ ছেলে বেস্ট ফ্রেন্ড হয়, কিন্তু আমাদের প্রত্যেকে কিন্তু সব থেকে আগে মেয়ে বেস্ট ফ্রেন্ড। সব থেকে আমরা বাড়িতেও তাই, আমরা যখন বাড়িতে কোনো কিছু হয় সবার আগে কিন্তু মায়ের সাথে শেয়ার করি। বাবাকে কিন্তু কথা খুব কম বলি, কেন বাবাকে তো ঠিক মতন বাড়িতে পাই না, বা সেই বলার যে জায়গাটা, সেই জায়গাটা আমরা কিন্তু বাবার সাথে পাই না। এবং আমাদের ছোট থেকেও একটা মানে একটা কি বলবো, একটা রেখা দিয়ে এসছে যে এই কথাগুলো তোমরা বাবার সাথে শেয়ার করতে পারবে, এই কথাগুলো তোমরা মায়ের সাথে শেয়ার করতে পারবে। তো সেদিক থেকে কিন্তু আমরা সব থেকে বেশি মায়ের সাথে মানে কনভেট আছি। তো সেক্ষেত্রে আমরা সবার আগে স্কুল ক্ষেত্রে বা কলেজ ক্ষেত্রে বা ফ্যামিলির দিক থেকে সব থেকে ভালো সম্পর্ক কিন্তু আমরা আগে আমাদের মেয়েদের সাথে করি। বান্ধবী আছে, বাড়িতে কাকিমা জেঠিমা এবং নানান রকম আছে, কিন্তু আমরা এতটাই তখন মিশে যাই এবং এতটাই ভরসা করে ফেলি, তখন এটা ভাবি না যে আমরা অনেক সময় কাজের ক্ষেত্রে দেখেছি যে নিজের বান্ধবী নিয়ে চলে গেছে, নিজের বান্ধবী নিয়ে চলে যাওয়ার পরে বান্ধবী ফিরে এসছে কিন্তু মেয়েটি আর ফিরে, এরকম অনেক এরকম আপনি সম্মুখীন হয়েছেন এরকম কোন ইনসিডেন্টে? একটা কেস আমি হয়েছিলাম, একটু অভিজ্ঞতাটা একটু দর্শকদের সামনে শেয়ার করুন। অভিজ্ঞতা বলতে ওখানে আমাদের কোথায় এটা হচ্ছে আমি গাইঘাটা ব্লকের কথা বলছি। আচ্ছা, গাইঘাটা ব্লকে একটা কেস এরকম হয়েছিল। তো মেয়েটি 2 বান্ধবী ছিল এবং মেয়েটির বাবা এবং মানে 2 বান্ধবী, 2 একটা হিন্দু ছিল একজন মুসলিম ছিল। তো বেশ ভালো সম্পর্ক ছিল, আমরাও দেখেছি যে বাড়িতে যাওয়া আসা দুজনকে অনেক সময় দেখা গেছে, মানে খুব ভালো একটা বন্ডিং ছিল। তো সেক্ষেত্রে একটা সময় গিয়ে আমরা কখনো নিজেরা ভাবতে পারিনি এরকম একটা কেস ঘটবে। একটা সময় গিয়ে জানা গেল যে নাকি মেয়েটি অ্যাক্সিডেন্ট করেছে। তো মেয়েটি অ্যাক্সিডেন্ট করার পরে আর একটা মেয়ে যে ছিল সে বেঁচে ফিরে এসেছে, তার একটু চোট লেগেছিল, সে বেঁচে ফিরে এসেছে। কিন্তু এটা পরে আমরা পোস্টমর্টমের পরে আমরা জানতে পারি যে মেয়েটি নাকি রেপও হয়েছিল। তারপরে যখন পুলিশ যখন এটা পুরোটা তদন্ত করলো, যে মেয়েটি নিয়ে গেছিল, যে বান্ধবী তাকে নিয়ে গেছিল, তার মামার ছেলেরাই তাকে রেপ করেছে। মানে সে যে ভরসা করে যাচ্ছে, এখানে আমার ফ্যামিলির দিক থেকেও আমি একটা কথাই বলবো, মামা কাকা বাবা সবাই আছে, আমাদের সবার সাথে খুব ভালো সম্পর্ক, কিন্তু একটা জিনিস আমাদেরকে সবসময় রাখতে হবে, মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সম্পর্ক, এটা আমি সবাইকেই বলবো একটু দূর থেকে রাখা মনে হয় ভালো। কিন্তু এখানে আমি একটু ইন্টারাপ্ট করবো আপনাকে, একটু যদি আমি আপনার কাছে এই প্রসঙ্গটা নিয়ে আসবো, যে ধরুন এই যে আপনি বলছিলেন বাবা কাকা জ্যাঠা প্রতিবেশী হতে পারে বা ওয়েল উইশার্স হতে পারে, এসে যখন একজন মানে মেয়েকে যখন স্পর্শ করে, হ্যাঁ এই স্পর্শগুলো থেকে একটা মানুষকে কি চেনা যায়, এবং যদি চেনা যায় সেটা কিভাবে চেনা যায়? আমি এই প্রশ্নটা নিয়ে আমি দেবায়নীর কাছেও আসবো, কারণ যেহেতু আপনারা দুজনে নিজেরা মেয়ে, এবং আমার মনে হয় যে এই বিষয়টা আপনারা আরো ভালো করে বলতে পারবেন।
তো যেটা বললেন যে যে টাচের যে বিষয়টা, তো এখানে আমাদের বাবা কাকা মামা সবার ক্ষেত্রে, আমি এটা উভয়ের ক্ষেত্রেই বলবো, আমাদের মেয়েরা না মানে কারোর স্পর্শ একবার টাচ করলে বলে দিতে পারবো যে সে কোন মাইন্ডে আমাকে টাচ করছে, বা আমার দিকে তাকালে আমি তার চোখের দিকে তাকিয়ে বলে দিতে পারবো সে কোন নজরে আমাকে দেখছে। তো সেক্ষেত্রে তার জিনিসটা আমরা খুব ভালোভাবে অনুভব করতে পারি যে আমাদেরকে কে কোন মাইন্ডে টাচ করছে। আমার স্কুলের টিচার কিভাবে আমাকে টাচ করছে আর আমার বন্ধু আমাকে কিভাবে টাচ করছে, দুটো টাচের ভিতরে কিন্তু আমরা বলি না গুড টাচ এবং ব্যাড টাচ, গুড টাচ এবং ব্যাড টাচ, এটা কিন্তু খুব ভালোভাবে বলবো যে আমরা অনুভব করতে পারি সে কিভাবে আমাকে টাচ করছে। এবং সেক্ষেত্রে যখন ওই টাচটা যখন আমি বুঝতে পারছি, অনেক ক্ষেত্রে আমরা স্কুলে ওই প্রোগ্রাম গুলো তো করি, তো স্কুলের ক্ষেত্রেও দেখেছি এগুলো, অনেক বাচ্চারা কিন্তু বলতে চায়। একদম আমি এই বাচ্চাদের প্রসঙ্গটা আসতে চাইছিলাম যে হয়তো বাবা মা দুজনেই চাকরি করেন, বাড়িতে যিনি ডোমেস্টিক হেল্প তাকে ছেড়ে রেখে গেছেন, এবং এই যে টাচ মানে তারা কিন্তু উপলব্ধি করতে পারে, ভাবে হয়তো সেই স্নেহটা সেই টাচে রয়েছে, বাট তখন হয়তো মানে বাচ্চারা অনেক সেন্সিটিভ হয়, তারা চিৎকার করলেও তাদের বাবা মা বুঝতে চায় না যে এই টাচে কোনো সমস্যা রয়েছে। অনেক সময় তো বাচ্চা বলেও দিয়েছে, হয়তো বাবা মাকে বলেও দিয়েছে যে, কিন্তু বাবা মা না মামা জ্যাঠা কাকা এগুলো বলে ওটাকে ইগনোর করে, কিন্তু একবারও কিন্তু আমরা ঠান্ডা মাথায় সেই বাচ্চাটির কথা শুনি না বা বোঝারও চেষ্টা করি না যে বাচ্চাটা আদৌ কি বলতে চাইছে। তো এটাই বলবো। আমি একটু এই প্রসঙ্গ নিয়ে একটু দেবায়নের কাছে আসবো যে টাচের কথা হচ্ছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যে একটা বাচ্চা যখন এরকম টাচ পায়, হয়তো সেটা বাড়ির ডোমেস্টিক হেল্প হতে পারে, টিচার হতে পারে, বা যে ড্রাইভার তাকে পৌঁছে দেয়, স্কুলে পৌঁছে দেয় সেখানে হতে পারে, আমরা যে প্রতিদিন আমরা যে সমস্ত ইনসিডেন্ট গুলোর সঙ্গে আমরা মানে আমাদের সামনে আসে সেই পরিপ্রেক্ষিতে বলছি, তো সেখানে দাঁড়িয়ে একজন প্যারেন্টস হিসেবে আপনারা কি বলেন, মানে যাদের প্যারেন্টসদের যে কিভাবে এই বিষয়গুলোকে হ্যান্ডেল করতে হবে? বাবা মার উচিত যে বাচ্চাটা ছোট থাকে তাকে সেইভাবে ব্যাটারি সম্পর্কে বলা, এবং এখন যে লাইফস্টাইল হয়ে গেছে সেখানে কিন্তু বাবা মা সময় পায় না, বাধ্য হয়ে আমরা যে কাজগুলো করি স্কুলে গিয়ে ব্যাটারি সম্পর্কে বলি যে একটা বয়সের পর, মানে আমরা যখন নিজে একটা বাচ্চা যখন ছোট থাকে তখন সে তো নিজের কাজগুলো নিজে করতে পারে না, তখন তার মায়ের সাহায্য নিতেই হয়। কিন্তু একটা বয়সের পর প্যারেন্টস তো বোঝানো উচিত যে সেই বাচ্চাটার কোনটা ব্যাড টাচের জায়গা, কোনটা গুড টাচের জায়গা, তার শরীরে কিছু একটা পার্ট থাকে যেটা হচ্ছে প্রাইভেট, সেই জিনিসগুলো তাকে বোঝানো যে এই সময়টার পর থেকে তোমার এই প্রাইভেট জোনটা শুধুমাত্র তোমার নিজের, একান্ত এখানে তোমার পারমিশন ছাড়া কেউ তোমার এই জায়গাগুলো স্পর্শ করতে পারে না, সেই জিনিসগুলো তাকে বোঝাতে হবে। বাচ্চাটাকে ছোট থেকে যদি আমরা এইভাবে মাইন্ড সেট আপ করি তাহলে কিন্তু সে ভালোভাবে বুঝতে পারবে যে আমাকে কোথায় টাচ করছে বা আমার সাথে কি মিসবিহেভ করছে কিনা। আবার অনেক সময় দেখি যে আমরা করছি তো আমার সাথে, তখন মনে করি যে হ্যান্ডশেক করতে কিছু সময় হয়ে থাকে যে হ্যান্ডশেক করার মধ্যেও না একটা গুড টাচ ব্যাড টাচের ব্যাপার। আর একটা যেটা থাকে সেটা হচ্ছে পাবলিক প্লেসে, মানে বাসে বা যেখানে খুব ভিড় থাকে সেখানে কিন্তু এরকম কিছু মানুষ থাকে যারা কিন্তু এই অপরচুনিটিটা খোঁজে বেসিক্যালি। হ্যাঁ বলুন। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম যে হ্যান্ডশেক করছি, আমরা সাধারণত হ্যান্ডশেক যদি করি হার্ডলি 1 থেকে 2 বার হাতটাকে একবার জাস্ট চেক করে না ছেড়ে দিই, কিন্তু যদি কখনো দেখবেন যে বাচ্চারা যখন হ্যান্ডশেক করছে কারোর সাথে, কোন একটা মানুষ তার হাতে না নরম, যে বাচ্চারা তো খুব নরম হয়, তো তারা কি করে নরম স্পর্শটাকে যখন ফিল করতে থাকে তখন সে কিন্তু ব্যাড মাইন্ডে করছে, সেটা বুঝতে হবে। তারপর আমরা যে প্রতিনিয়ত আমরা ট্রামে বাসে ট্রাভেল করছি, তো সেই সময় হয়ে থাকে আমাদের বিশেষ করে মেয়েদের আমাদের মনে হয় যে সামনে ফ্রন্ট পোর্শন বা ব্যাক পোর্শন মনে হয় যে প্রতিনিয়ত কিছু না কিছু ভাবে টাচ হতেই রয়েছে, আমরা প্রতিবাদ করতে পারি না। হয়তো সেই সময় প্রতিবাদ করতে গেলেও কেউ একদিন পাশ থেকে বললো যদি এতই আপনার প্রবলেম হচ্ছে আপনি প্রাইভেট গাড়ি করে কেন যান না, এই কথাগুলো শুনতে হয়। আর মানে মোটামুটি আমি যদি বলি যে এই যে আমি একটুখানি এবার রঞ্জিত বাবুর কাছে আসবো, যে আপনারা তো প্রায় ধরুন 30-31 বছর ধরে আপনারা এই সংগঠনটা করেছেন, তো এই সংগঠনে আপনারা যেদিনকে শুরুর দিনে একটা ভেবে কিছু শুরু করেছিলেন যে এগুলো আমরা রুখবো, তো বর্তমান সময়েও আপনারা দেখুন 93 থেকে 2024 মানে একটা অনেকটা সময়,
অনেক মানে 93 সালে ধরুন মানুষের বাড়িতে কালার টিভি ছিল না, তারপরে কালার টিভি এসছে, এখন এলইডি, এখন এলইডি টিভিরও অনেক রকম ভাগ এসে গেছে, বা মোবাইল যদি আমি বলি, তখন হয়তো একটা ব্ল্যাক এন্ড হোয়াইট মোবাইল ছিল, এখন সেখানে স্মার্টফোনের যুগ। তো আপনি 93 সালে যেরকম ভাবে দেখেছেন এই পাচারগুলোকে, 2024-এ দাঁড়িয়েও কিরকম ভাবে দেখছেন, মানে অভিজ্ঞতা দিয়ে আপনি কিভাবে এটাকে বিচার করবেন যে মানে কিছু পরিবর্তন, বা যারা ট্রাফিকিং করছে তাদের যে আমি যেটা বলছি ক্রিমিনাল সাইকোলজি, সেখানে কিছু পরিবর্তন, কিভাবে বিষয়টাকে আপনি ব্যাখ্যা করবেন? অবশ্যই মানে যে আমাদের যে মানে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে মানুষের চেতনারও পরিবর্তন হচ্ছে। যেমন এখন মানে বেশিরভাগ ক্ষেত্রে অনলাইনে হয়তো মানে করে মেয়েদের সঙ্গে ছেলেদের সঙ্গে যে কথাটা অনলাইনে হয়, যেটা আগে আমরা যখন শুরু করেছিলাম এটা তো ছিল না, তখন ওইভাবে ব্যাপারটা ছিল না। তখন হয়তো বাইরে থেকে আসতো, অল্প পয়সায় দেখা গেল বাবা মার হাতে অল্প কিছু টাকা দিল, একটু বিয়ে দিয়ে দিল, বরং কিছু টাকা বাবা মার থেকে গেল, এরকম ছিল। আজকে কিন্তু তা নয়, আজকে অনলাইনেই এটা হয়, এবং ফেসবুক বলি, হোয়াটসঅ্যাপ বলি, বিভিন্ন যে এইগুলো সেগুলোকে ব্যবহার করা হয়। কিন্তু যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে মানে ওরা অনেক টেকনোলজিক্যালি এগোনো যারা এই কাজটা করে, কারণ র্যাকেটরা সঙ্গে অনেক তাদের পয়সা আছে সঙ্গে অনেকের, কারণ এটা একটা বড় এরিয়া কি, যেমন ড্রাগ বিজনেস একটা বড় বিজনেস সারা পৃথিবীব্যাপী, ঠিক তেমনি এই সেক্স মানে যে এটা একটা বিশাল বড় বিজনেস। সুতরাং বুঝতেই পারেন যে তাদের এই যে আপনারা যে এই মানে কাজগুলো করতে যান, তো এখানে প্রশাসনের কি কতটা সাহায্য আপনারা পান? মানে আগেই বলেছি দুটো জিনিস, সেটা হচ্ছে যে প্রশাসনে এখনো কোনো আইন নেই। একটা আইন তৈরি করার জন্য পার্লামেন্টে একটা আইন আনা হয়েছে, মানে এন্টি ট্রাফিকিং একটা বিল আনা হয়েছে। সেই বিলটা আমরা মানে অনেকগুলো অর্গানাইজেশন মিলে দেশের বিভিন্ন এমপিদের সঙ্গে আমরা কথা বলি যে ওই বিলটা পাস করার জন্য। কিন্তু আমাদের দেশে যে প্রবলেম হয় সেটা হচ্ছে যে একটা রাজনৈতিক দল আনলে আর একটা রাজনৈতিক দল বিরোধিতা করে, কিন্তু আমরা যা বারবার বলছি যে এই অ্যান্টি ট্রাফিকিং একটা আইন পাস হওয়াটা খুব জরুরি। এখনো যেটা আছে সেটা হচ্ছে, যেটা বলবো, যেমন ধরেন আমাদের বারাসাত থানার মানে দারোগা বাবু এখন যিনি আছেন, হয়তো তিনি খুব ভালো মানুষ, গেলে পর সহযোগিতা করে, হেল্প করে, আবার উনি পরিবর্তন হয়ে গেলে আরেকজন আসলে তিনি এই ব্যাপারটা হয়তো গুরুত্ব দিলেন না। এবং এখানে আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করবো যে এখানে অনেক সময় মানে প্রশ্ন আসে বা অনেক সময় অনেক অভিযোগ আসে যে এই যে প্রশাসনের যারা একদম গ্রাউন্ড লেভেল তারাও অনেক সময় যুক্ত থাকে বিভিন্ন রকম মানে অর্থের বিনিময় হতে পারে, বা যে কোনো হয়তো প্রাণের ভয় হতে পারে, বা হাই কমান্ডের ইয়েতে হতে পারে। এই জিনিসগুলোর সঙ্গে আপনারা কোনদিন ফেস করেছেন এরকম ভাবে? আমাদের নানা ধরনের অভিজ্ঞতা আছে। একটা কথা আপনাকে বলবো যে ভালো এবং মন্দ সর্বক্ষেত্রে আছে। রাজনৈতিক লোকের ক্ষেত্রেও আমরা সহযোগিতা পাই, আবার দেখা গেল যে বিরোধিতাও পাই। যারা এই কাজটা করে দেখা গেল যে তাদের হয়তো সহযোগিতা করে কেউ কেউ, আবার কেউ কেউ হয়তো আমরা সহযোগিতা পাই, বা যারা পাচার হয় তারা সহযোগিতা পায়। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে মানে একটা বড় যে ওই মেয়েটির সঙ্গে ভালো ব্যবহার হবে যদি মেয়েটি নিজে শক্ত হয়ে দাঁড়াতে পারে, কিন্তু সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সেটা সম্ভব হয় না। যেমন আপনাকে একটা উদাহরণ দিতে পারি, আমাদের একটি মেয়ে 6 বছর পরে তার হয়েছে, একজন খুব নাম করা, আমি নাম বলবো না, নাম করা মানে অফিসার আর কি, ভবানী ভবনে, তার হেল্পে ওই মেয়েটি তার এটা হয়েছে, মানে বম্বেতে পাচার হয়েছিল, মেয়েটি ফিরে এসেছিল, মানে খুব খারাপ অবস্থার মধ্যে ছিল। আজকে মেয়েটি একটা বড় জায়গা দাঁড়িয়েছে, ভাবতে পারবেন না যে আপনি যদি তার সঙ্গে কথা বলেন, সেই মেয়েটি আজকে উচ্চ মাধ্যমিক মানে 12 ক্লাসে পড়ছে, এনে আমরা পরে তাকে আবার ভর্তি করে দিয়েছি স্কুলে। কিন্তু ওই মানে ভবানী ভবনের একজন বড় অফিসার ভীষণ হেল্প করেছে বলে মেয়েটি অনেকটা জায়গা কি হয়ে গেল। কিন্তু আগে আমরা অনেক চেষ্টা করেছি, দেখা গেল যে আমরা তার একটা মানে এফআইআর আমরা করাতে পারিনি,
নৈহাটি থানাতে আমরা এফআইআর করাতে পারিনি। পরে যখন ওইটা আমরা বিভিন্ন ভাবে ঘটনার মধ্য দিয়ে ভবানী ভবনের ওই অফিসারের সঙ্গে যখন রিলেশনটা হলো এবং মেয়েটা যখন বললো যে আমি কেন এইটা পাবো না, সেই ভদ্রলোক খুব কনভিন্সড হলেন এবং এটা আজকে তার একটা কেস এখানেও চলছে এবং যেহেতু বম্বেতে যে পাচার হয়ে গেছিল ওখানেও এফআইআর হয়েছে, সুতরাং ইন্টারেস্টেড কেসটাও চলছে। সুতরাং এটা নির্ভর করে আপনাকে আমি আগেই বলেছি যে ব্যক্তিটা কেমন, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে একটা আইন, যে সে আইনের সুযোগটা পাবে। সুতরাং একটা বিল পার্লামেন্টে আছে, আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি, আমরা সেটা আরো অনেকগুলো অর্গানাইজেশন মিলেই আমরা এই করেছি এবং এই যে পাচার থেকে ফিরে আসা মেয়েদের আমরা নেটওয়ার্ক করেছি। আমাদের এখানে নেটওয়ার্ক আছে, বিজয়িনী উত্থান বলে আমাদের নেটওয়ার্ক আছে, মেয়েদের সংগঠন আছে যারা বাজার থেকে ফিরে এসে তারা এই করেছে এবং এর ভিত্তিতে 11টা রাজ্যের মানে এই নেটওয়ার্ক মিলে একটা ইনফাত বলে একটা কমিটি করা হচ্ছে, তাদের মাধ্যমে দিল্লিতে তারা থাকেন, দিল্লিতে তার মাধ্যমে এই কাজটা করা হচ্ছে। সুতরাং এই কাজটা আমি আপনাকে বললাম যে অভিজ্ঞতা আমাদের তো মানে দীর্ঘদিনের অভিজ্ঞতা, বিভিন্ন ভাবেই আমরা এগোচ্ছি এবং তার উপর হচ্ছে একটা বর্ডার স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, যেখানে হচ্ছে বাংলাদেশ হচ্ছে বর্ডার আছে। তো অনেক সময় দেখা যায় যে পাচারের ক্ষেত্রে ম্যাক্সিমামটাই হচ্ছে বাংলাদেশের দিকে পাচার হয়ে যায় বা বাংলাদেশ থেকে যায়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মানে ওই যে বর্ডার যে সমস্ত এরিয়াগুলো রয়েছে ধরুন, সেখানে আপনাদের কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা এরকম কিছু আপনাদের হয়? আচ্ছা, এখানেও আপনাকে আমি বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশের অনেকগুলো অর্গানাইজেশন যারা এই পাচার নিয়ে কাজ করে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, পার্টনারশিপ আছে। সুতরাং ঢাকাতে, খুলনাতে, রাজশাহীতে, যশোরে বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে আমাদের নেটওয়ার্ক আছে। সুতরাং রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে সহযোগিতা করা হয় বা তারা খোঁজ চায় আমাদের কাছে। আবার কখনো কখনো দু একটা ক্ষেত্রে আমাদের গাইঘাটা তো একটা দুটো মেয়েকে বাংলাদেশে নিয়ে গেছিল, সুতরাং আমরা তাদের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করছি। একটা ছেলেকেও ফিরিয়ে এনেছি, মানে বসিরের একটা ছেলে, তাকে নিয়ে গেছিল বাংলাদেশে, ফিরে আনতে পেরেছি। সুতরাং ওদের এই ধরনের কাজ যারা করে তাদের সঙ্গেও আমাদের একটা নেটওয়ার্ক আছে। সুতরাং এইভাবেই তো আর এগোতে হয়, কারণ একা তো আর এটা করা সম্ভব না। আচ্ছা, এবং এই ব্যাপারে দুই গভর্নমেন্টই, বাংলাদেশ গভর্নমেন্ট এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট, তারা যথেষ্ট সচেতনতা বেড়েছে আর কি, সেটা একটা। তো এখানে একটা বিষয় আমি একটু বিক্রমের কাছে আসবো, কারণ অনেকক্ষণ চুপ করে বসে আছে। তো আমি যেটা এই যে ট্রাফিকিং বা এটা যদি আমরা মানে বিষয়টাকে যদি আমরা একদম রুটে গিয়ে খুঁজি, সেখানে একটা অর্থনৈতিক একটা সম্পর্ক রয়েছে। যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যে সমস্ত পরিবারগুলো থেকে এই মেয়েগুলিকে বা তাদেরকে যে ট্রাফিকিং করে আনা হয়, তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে এরা বেশিরভাগ ক্ষেত্রেই আর্থিকভাবে সে অর্থে সচ্ছল নয়। হ্যাঁ, আমি এটা নিয়ে আমি আসবো আপনার কাছে, কিন্তু আমি একটু প্রথমে রঞ্জিত বাবুর কাছে যাবো, যেহেতু আপনি সিনিয়র মানুষ এখানে এক্ষেত্রে। তো আমি আপনার কাছে আসবো যে এদেরকে এই যে মানে অর্থনৈতিকভাবে তাদেরকে সচ্ছল করে তোলার জন্য কোন রকম প্রোগ্রাম আপনারা করেন? কারণ এখন রাজ্য সরকার তো বিভিন্ন রকম প্রকল্পে, লক্ষ্মীর ভান্ডার বলুন বা বিভিন্ন রকম প্রকল্পে টাকা দিচ্ছে, মেয়েদের হাতে টাকা পৌঁছে যাচ্ছে, মেয়েদেরকে স্বনির্ভর করে তোলার একটা চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারপরেও এরকম ট্রাফিকিং কেন বাড়ছে? যদিও সংক্ষেপেই বলতে হবে, কিন্তু আপনাকে বলি সেটা হচ্ছে যে আমরা অনেকগুলো, যেটা সেলফ হেল্প গ্রুপ বলতে আমরা কি বুঝি, যে একটা এলাকার দরিদ্র মেয়েরা মিলে সেলফ হেল্প গ্রুপ করে। কিন্তু আমরা যেটা করতে পেরেছি যে ধরেন একটা ব্লকে যে পাচার থেকে ফিরে আসা মেয়েদের মিলে একটা সেলফ হেল্প গ্রুপ, এটা গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করছে। এই মুহূর্তে আমাদের 10টা সেলফ হেল্প গ্রুপ আছে। এরা প্রত্যেকেই হচ্ছে যারা পাচার হয়ে গেছিল সেখান থেকে ফিরে এসে পুনর্বাসনের হিসেবে আপনারা তারা সেলফ হেল্প গ্রুপ করেছে এবং গভর্নমেন্টের বিভিন্ন ট্রেনিং এর সুযোগ তারা পাচ্ছে। আমরাও তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করছি যাতে তারা নিজেরা কিছু করতে পারে। অনেকেই ছোটখাটো বিজনেস করছে, আমাদের ভীষণ ভাবে ইচ্ছা যে তাদের একটা এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করুক এবং সে ব্যাপারে আমরা সহযোগিতা করি। এবং আমাদের যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে যে এই দায়িত্বটা সরকারের, একটা এনজিও কতদূর করতে পারে। আমরা কিছু টাকা পাই সেই জন্য এই কাজটা কিছুটা করতে পারি, কালকে দেখেন টাকা পেলাম না, তাহলে কাজটা কিভাবে করবো?
সেই জন্যে যে কথাটা বলছিলাম যে কারণের জন্য আমরা আইন আনার চেষ্টা করছি, যে গভর্নমেন্টই তাদের প্রতিষ্ঠিত করবে, ফিরে আসলে দায়িত্বটা তারা নেবে। সুতরাং সেটা একটা আমাদের লড়াই, সেইভাবেই আমরা গভর্নমেন্টকে কনভিন্স করার চেষ্টা করি এবং সেটা অনেকটা এগিয়েছে। এসএসএল গ্রুপ গুলো আমরা করতে পেরেছি বলে তার মাধ্যমে অনেকটা দাঁড়িয়েছে আর কি। সুতরাং বলতে পারেন যে যারা ফিরে এসছে, এখন আগে যেটা হতো রিক্যাপিক্ট হয়ে যেত, ফিরে আসার পরে আমরা হেল্প করতে পারতাম না। একটা উদাহরণ দেই আপনাকে, দত্তপুকুরের একটি মেয়ে, তার বিয়ে হয়েছিল গোবরডাঙ্গায়। যে পরিবারে বিয়ে হয়েছিল ভীষণ অত্যাচার করতো, বাড়ি চলে আসো, যেতে চায় না, কিন্তু বাবা মা বুঝায় আবার পাঠিয়ে দেয়। তখন একটি ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়, কারণ ওইখানে তো ওই বাড়িতে এসে একদম মানে অতিষ্ঠ। তখন তাকে নিয়ে চলে যায় বম্বেতে নিয়ে যায়। সেই মেয়েটি ফিরে আসে, আমি তাদের দত্তপুকুরে তার বাবা মার কাছে তাকে পৌঁছে দেই। এই মেয়েটি আমাকে বললো যে কাকু যদি আমাকে একটা কাজ না দাও, আগে জানতাম না কোথায় যাচ্ছি, আমাকে নিয়ে বিক্রি করা হয়েছিল। মানে বুধবারে পেড় বলে একটা জায়গা আছে মহারাষ্ট্র, বড় আমাদের এখানে কলকাতায় যেমন সোনাগাছি ওরকম বড় এলাকায় বিক্রি করেছিল। কিন্তু এবার আমি জেনেই সেখানে চলে যাবো, কারণ মানে ভীষণ ভাবে মানে হচ্ছে আর কি। আজকে রিক্যাপিক্ট হচ্ছে না, আমরা সেটা করতে পেরেছি। সুতরাং এটা একটা অভিজ্ঞতা, ওই মেয়েটির অভিজ্ঞতা বা এই ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে এগোচ্ছি। সুতরাং এগোচ্ছে এটুকু বলতে পারি, কিন্তু যতটা প্রয়োজন ততটা এগোতে পারছি না। আমি আপনার কাছে ফিরবো। আমি একটুখানি আমাদের মধ্যে যারা ইউথ লিডার আছে তাদের সঙ্গে আমি একটা প্রশ্ন আমি করব। আমি আপনার কাছে যে প্রশ্নটা নিয়ে ফিরবো, কারণ আমাদের হাতে সময় অত্যন্ত কম, যে আপনাদের লক্ষ্যটা কি, এইটা নিয়ে আমি ফিরবো। তার আগে তিনজন ইউথ লিডারের কাছে আমি একটা ছোট্ট প্রশ্ন এবং সংক্ষেপে উত্তর চাইবো, যে অত্যন্ত কম বয়সে আপনারা এই কাজটা আপনারা করছেন, তো আপনাদের মতো যারা, আমাদের তো ইয়াং বেসড একটা সোসাইটি, প্রচুর যুব সমাজ, তো এই যুব সমাজকে আপনারা যদি একটা সেন্টেন্সে, যদি তিনজনেই একটা করে সেন্টেন্সে যদি মানে ব্যাখ্যা দেন যে কেন তারা এগিয়ে আসবে, কেন তারা এই কাজটাতে আসবে, কিভাবে তারা আসবে, যদি নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে যদি একটাকে কি দুটো সেন্টেন্সে একটু বলেন। যেহেতু আমরা সমাজের জন্য কাজ করছি, আমাদের এখানে সমাজকে সুরক্ষিত রাখতে হবে, নিজে সুরক্ষিত থাকবো এবং গ্রামকে সুরক্ষিত রাখবো, এবং পার্শ্ববর্তী গ্রামের জন্য সুরক্ষিত থাকে। আমরা যে কাজগুলো করি তাদেরকে ভালো লাগানোর জন্য, যে আমরা তো সমাজের জন্য কাজ করছি, নিজেদের জন্য, তার জন্য আমরা তাদেরকে বলি যে আমরা এরকম কাজের সাথে যুক্ত আছি, তার ফলে আমাদের সাথে এটা যুক্ত হবে। ছোট ছোট ইউথ, আমি দিদি যাচ্ছি খুব সংক্ষেপে। আচ্ছা, এখানে যে মানে কেন, মানে এই যে ইয়াং জেনারেশন কেন এগিয়ে আসবে বা কিভাবে এগিয়ে আসবে, তারা যদি চায় যে এরকম একটা কাজে তারা নিজেরা যুক্ত হবে, তারা কিভাবে যুক্ত হতে পারে? প্রথমত যখন আমরা এগুলো মানে সংক্ষেপে উত্তর, যেহেতু সময়টা একটু কম, তো প্রথমে ওরা যখন এখানে ছেলেদের, প্রথমে আমরা যখন স্টার্ট করেছিলাম, ছেলে আমরা সেরকম পাইনি, মেয়েই পেয়েছিলাম ম্যাক্সিমাম। তো আমরা কিছু খেলার কিছু দিয়ে, বা আমরা একটা ওখানে আমাদের ওখানে একটা ফুটবল টিম করেছিলাম, যেখানে তার ছেলেরা খেলতে এসেছিল। তখন যখন ওরা খেলতে এসেছিল, তখন ওখানে আমাদের অনেকগুলো পোস্টার দিয়েছিলাম যে আমরা কি কাজ করি, কেন করি, করলে কি কি হতে পারে। এবং যখন মানে ফুটবল যখন খেলাটা শেষ হলো, তখন তাদেরকে নিয়েই আমরা কাজটা কেন করছি, করলে আমাদের কি কি হবে, কেন দরকার, এগুলো নিয়েও আমরা অনেক মানে ভাগে ভাগে কথা বলেছিলাম। তো তখন ওদের কাছ থেকে আমরা ফিডব্যাক নিয়েছিলাম যে তোমরা কি চাইছো, তোমাদের সমাজটা কেমন করতে চাইছো, এবং একটু সময়ও দিয়েছিলাম যে চোখ বন্ধ করে 5 মিনিট ভেবে নাও, তুমি এখন যে গ্রামটায় আছো, তুমি কি এই গ্রামটাতেই থাকতে চাও, নাকি তোমার গ্রামটাকে তুমি আর একটু ভালো জায়গায় নিয়ে যেতে চাও। তো তখন তারা অনেকে, মানে প্রত্যেকেই বলেনি, কিন্তু ম্যাক্সিমাম বেশিরভাগ ছেলে মেয়েরাই চোখ বন্ধ করে ভাবার পরে আমাকে বলেছে যে না দিদি, তোমরা যেটা বলছো সেটা ঠিক। এবং আর একটা এখানে আমি পয়েন্ট বলবো, আমাদের গাইঘাটা ব্লকে যেহেতু একদম পুরো গ্রাম, তো ওখানে লাইটের খুব বড় একটা প্রবলেম ছিল। তো আমরা সেই ছেলে মেয়েদেরকে নিয়ে বসে কথাবার্তা বলে, এবং ওখানে যে পাড়াতে বা পুরো অঞ্চলটাই সবাইকে গ্রাম ভাগ ভাগ করে, সেই গ্রামে গ্রামে গিয়েও আমরা বসে কথা বলে, মিটিং করে তাদের প্রবলেমটা শুনে, সেখানে যে লাইটের সমস্যাটা ছিল সেটাও আমরা কিন্তু সলভ করেছি। এখন সেই গ্রামে লাইটের ব্যবস্থা হয়েছে। অনেক জায়গায় খুব খারাপ রাস্তা ছিল, সেই রাস্তাগুলোও হয়েছে।
তো সেক্ষেত্রে গ্রামের থেকেও একটা ভালো ফিডব্যাক এসছে যে না কিছু হচ্ছে গ্রামের জন্য। এবং যে বাচ্চাগুলো আছে যারা এখন আস্তে আস্তে আমাদের জায়গায় বা আরো বড় জায়গায় গিয়ে পৌঁছাবে, তাদেরও না একটা ভালো লাগা কাজ শুরু করেছে। যখন এই যে বাল্য বিবাহ গুলো বন্ধ হচ্ছে, কোনো স্কুল ছুট বাচ্চা আবার হয়তো অনেকে ইচ্ছা আছে পড়ার কিন্তু সামর্থ্য নেই, তাদেরকেও আমরা অনেকভাবে হেল্প করছি। আবার অনেকে আছে বাড়ি থেকে জোর করে বিয়ে দিচ্ছে, তাদেরকেও যখন আমরা আবার সেই জায়গা থেকে ফিরিয়ে এনে যখন আবার স্কুলে ভর্তি করছি, সে যখন আবার পড়াশোনা করতে পারছে, তো সেসব জায়গা থেকে তাদের একটা ভালো লাগা কাজ করছে। তো সেখান থেকে এখন বলবো প্রচুর পরিমাণে এখন আমাদের আরো ছেলে মেয়ে বাড়ছে এবং আমাদের সাথে যোগ হচ্ছে, নতুন নতুন তথ্য তারা আরো জানতে চাচ্ছে, মানে আমাদের কাছে প্রশ্ন করছে দিদি এটা কি করে করব, ওটা কি করে হবে। তো আমি মনে করবো এগুলো থেকেই ছেলে মেয়ের ভালোবাসাটা বাড়ছে আরো। এবার আমি দেবায়নের কাছে আসবো, খুব সংক্ষেপে, মানে হাতে সময় খুব কম। তো যেটা হচ্ছে আমরা যে কাজগুলো করছি সেই কাজের সাথে আমি মনে করি যে কোনো যদি বাচ্চা বা শিশু যদি যোগ দেয়, তো তার ফার্স্ট মোটিভটা হবে যে সে যেন আমাদের ফার্স্ট কাজ থাকে যে আমরা কোনো বাচ্চাকে যেন ড্রপ আউট হয়ে না যায়। এখন যে প্রচুর পরিমাণে চাইল্ড লেবার দেখা যায়, সেই চাইল্ড লেবারটা যেন না হয়, সে যেন তার পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে। তারপরে হয় যে পাচার হয়ে যায়, যে বাল্য বিবাহ গুলো যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু এই অত্যন্ত গ্রামের দিক থেকে বেশি হয়ে থাকে। সেই জায়গাগুলো যেন না হয় সেই জন্য আমরা কাজগুলো করে থাকি, যে সবাইকে যদি অ্যাওয়ারনেসটা দেওয়া যায় ভালো ঠিক সময় মতো, তাহলে এই জিনিসগুলো প্রথমেই থেমে যাবে। আমি আমাদের অনুষ্ঠানে আমরা শেষ পর্যায়ে এসেছি। আমি একটু রঞ্জিত বাবুর কাছে লাস্ট প্রশ্ন আমার, যেটা হচ্ছে আপনাদের এই যে বারাসাত উন্নয়ন প্রস্তুতি, তার আগামী দিনের লক্ষ্যটা কি? আপনাকে আগেই বলেছিলাম যে আমরা 3টে অবজেক্টিভ নিয়ে আমরা শুরু করেছিলাম। একটা হচ্ছে চাইল্ড রাইটস কে প্রতিষ্ঠিত করা, শিশুদের তার অধিকার পায়, মহিলাদের ক্ষমতায়ন করা, আর একটা হচ্ছে পরিবেশের উন্নয়ন করা। আজকে আমরা দেখছি যে 3টের একটাও বাদ দিয়ে এগোনো যাচ্ছে না। সুতরাং আমাদের উদ্দেশ্য যে আজকে শিশু তার অধিকার পায়, আমাদের দেশে লেখাপড়া থেকে বিচ্ছিন্ন থাকবে এরকম কোনো ছেলে মেয়ে যেন না থাকে, প্রত্যেকে যেন তার অধিকার পায়, মেয়েরাও যেন তাদের অধিকার পায়। সে যে ইস্যু নিয়ে এই যে আমরা এখন খুব তোলপাড় আছি, সেই ইস্যুতেও মেয়েরাও যেন রাত্রে কাজ করতে পারে। রাতের দখল নেওয়ার যে স্লোগান মেয়েরা তুলেছে যে এই স্বাধীনতা আমি চাই, সুতরাং মানে আমরা যেন পাশাপাশি থেকে এগোতে পারি এমন একটা সমাজ তৈরি হোক, এটা আমরা চাই যে মানুষ সেইভাবে তৈরি হোক। আর যদি আমরা কিছু ছেলে মেয়েকে এইভাবে তৈরি করতে পারি, আমরা নিজেরাও খুব খুশি হব যে না সামান্য কিছু করতে পারলাম আমাদের জন্য। একদমই। আমরা এতক্ষণ কথা বলছিলাম বারাসাতের উন্নয়ন যে প্রস্তুতি যে সংগঠন তাদের সঙ্গে, কারণ আমরা দেখেছি যে একটা আর্যিকর কাণ্ড কিভাবে গোটা দেশে একটা মানে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে, এবং এরকম একটা নারকীয় ঘটনা সমাজে যে ঘটতে পারে মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এবং এই যে ট্রাফিকিং বলুন বা এই ধরনের ক্রাইম গুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এটা কিন্তু খুব একটা অর্গানাইজড ওয়েতে হয়ে থাকে। ফলে এই রকম অর্গানাইজড ক্রাইমকে রোখার জন্য কিন্তু সমাজকে কিন্তু এক জায়গায় আসতে হবে। আজকে যে নাগরিক সমাজ পথে নেমেছে বা এত প্রতিবাদ, তার কারণ একটাই, কারণ এই যে সমাজ বিভিন্ন ভাবে তারা যে ডাইভার্সিফাইড হয়ে রয়েছে, যে বিভিন্ন ভাষা, বিভিন্ন মত, বিভিন্ন দল, বিভিন্ন ভাবে তারা যে আলাদা থাকছে, তাদেরকে এক জায়গায় আনতে হবে। এবং যেটা কোভিড এবং একটা মহামারী এসেছিল আমাদের এই বিশ্বে, এবং সেটা শুধু ভারতবর্ষে নয় বিশ্বের প্রত্যেকটা দেশে তার প্রভাব পড়েছে। এবং এই ধরনের ক্রাইমগুলো, আমি কথা বলছিলাম এই বিষয়টা নিয়ে যে এরকম যে ক্রাইমের যে রেট সেগুলোও কিন্তু বেড়েছে এই কোভিডের পরে। মানুষের অর্থনৈতিক অর্থাৎ ভাড়ারে টান পড়েছে, তারা কর্মসন্ধানে তারা মানে যা পেরেছে হাতের কাছে তাকে আঁকড়ে বাঁচতে চেয়েছে, এবং তার ফলে কিন্তু গিয়ে তারা বেশিরভাগ সময় বিভিন্ন রকম প্রতারণা বা বিভিন্ন রকম এইরকম ট্রাফিকিং এর ফাঁদে কিন্তু তারা পা দিয়েছে। এবং আমাদের এই অনুষ্ঠানটা করার অর্থ, যে সমস্ত দর্শক আমাদের সামনে বসে এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠানটা দেখলেন, তাদেরকে এটা সচেতন করার জন্য দয়া করে আপনারা কোনো সম্পর্ক থেকে শুরু করে কোনো চাকরি বাকরি যাই আপনারা অনলাইনে দেখুন না কেন, একটুখানি আপনারা জিনিসটা ভেরিফিকেশন করে তারপর সিদ্ধান্ত নিন। এবং আমাদের এই অনুষ্ঠানে এতক্ষণ ধরে ছিলেন বারাসাত উন্নয়ন প্রস্তুতির ডিরেক্টর
রঞ্জিত কুমার দত্ত, ছিলেন দেবায়নী কয়াল, ছিলেন তিথি দাস, ছিলেন বিক্রম দাস, যারা ইউথ লিডার হিসেবে কাজ করছেন। অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য, এবং দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থেকে এই অনুষ্ঠানটা শুনেছেন তার জন্য। এবং আজকে আমাদের এই অনুষ্ঠান এ পর্যন্তই। আপনাদের কিন্তু চোখ থাকবে সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।